আচ্ছা, ফার্স্ট ওয়ান অ্যাসাইনমেন্ট প্রবলেম। আমরা অ্যাসাইনমেন্ট প্রবলেমের ফার্স্ট লেকচারে প্রথমে এটার কনসেপ্ট সম্বন্ধে জানবো যে হোয়াট ইজ অ্যাসাইনমেন্ট প্রবলেম। ঠিক আছে, খুব সহজ কনসেপ্ট, মনোযোগ দিয়ে একবার শুনলেই তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। খুব সহজ। অ্যাসাইনমেন্ট তো বুঝো, অ্যাসাইন করা মানে হচ্ছে সংযোগ স্থাপন করা, মানে একজনের সাথে আরেকজনের কানেকশনটা তৈরি করা। ঠিক আছে, তবে এখানে কি ধরনের অ্যাসাইনমেন্ট প্রবলেম একটু খেয়াল করো। সাপোজ তোমার দুইটা জব, মানে দুইটা কাজ, তোমাকে দুইটা কাজ করতে হবে অথবা দুই ধরনের প্রোডাক্ট তৈরি করতে হবে। একটা হচ্ছে জব 1 আর একটা হচ্ছে জব 2। এখন এই কাজগুলো করার জন্য তোমার কাছে ধরো দুইটা প্রসেসিং কম্পোনেন্ট আছে, মানে মেশিন আছে। কম্পোনেন্ট মানে কি? মেশিন। একটা কম্পোনেন্ট হচ্ছে C1 আর আরেকটা কম্পোনেন্ট C2। তাহলে এই দুইটা কাজ করার জন্য তোমার কাছে দুইটা কম্পোনেন্ট আছে, আর এই দুই কম্পোনেন্টে ধরো দুইজন অপারেটর আছে। এখন প্রথম যে কাজটা আছে, এই কাজটা তুমি যখন প্রথম অপারেটরকে জিজ্ঞেস করলা, ভাই আমার এই কাজটা করতে আপনার কতক্ষণ সময় লাগবে, তখন সে বললো যে আমার 7 ঘন্টা সময় লাগবে, 7 আওয়ার্স। আর দ্বিতীয় যে পার্সন আছে সে বললো আমার 9 ঘন্টা লাগবে। আর সেকেন্ড যে জব আছে, সেকেন্ড কাজ, সেকেন্ড জবটা প্রথম অপারেটরকে জিজ্ঞেস যখন করা হলো, সে বললো আমার 5 ঘন্টা সময় লাগবে। আর দ্বিতীয় অপারেটর যে, সে বললো আমার 6 ঘন্টা সময় লাগবে। তাহলে এখন এই কাজ দুইটা, দুটোটা কাজ একজনকে দিলে কম সময় লাগবে, নাকি দুইটা কাজ দুইজনকে ডিস্ট্রিবিউট করে দিলে সময়টা কম লাগবে? দুজনকে আলাদা আলাদা দিলে সময়টা কম লাগবে না? তাহলে আমাদের কি করা উচিত? এক একটা কাজ এক একজনকে ডিস্ট্রিবিউট করে দেওয়া উচিত। ঠিক আছে, অর্থাৎ একটা কাজ একজনকে অ্যাসাইন করা উচিত। এখন কোন কাজটা কাকে অ্যাসাইন করলে আমাদের টোটাল টাইমটা সবচেয়ে কম লাগবে, ওই কাজের যেটা শিডিউল করবো আমরা, মানে কোন কাজটা কাকে অ্যাসাইন করবো, অর্থাৎ 1 to 1 একজনকে একটাই কাজ দেবো। ঠিক আছে, 1 to 1 বেসিসে আমরা কাজগুলো অ্যাসাইন করব। তবে আমাদের মূল টার্গেট, মূল অবজেক্টিভটা হচ্ছে যাতে আমাদের টোটাল টাইমটা কম লাগে, মিনিমাম টাইমে কাজটা করা যায়। ঠিক আছে, তাহলে যেই ম্যাথমেটিক্যাল শিডিউলের মাধ্যমে অথবা যেই ম্যাথমেটিক্যাল টেকনিকের মাধ্যমে আমরা 1 to 1 বেসিসে কাজগুলো, অর্থাৎ প্রত্যেকটা জব প্রত্যেকটা প্রসেসিং কম্পোনেন্টে অ্যাসাইন করতে পারি, যাতে আমাদের মূল টার্গেট, মূল অবজেক্টিভ হচ্ছে টাইমটা মিনিমাইজ করা যায়, ওই ম্যাথমেটিক্যাল শিডিউল বা ম্যাথমেটিক্যাল টেকনিকটাকেই কি বলা হয়? অ্যাসাইনমেন্ট প্রবলেম বলা হয়। বুঝতে পারছেন কিনা? সবাইকে ক্লিয়ার? আচ্ছা, ওকে। এখন এটা টাইমের কথা না বলে যদি এগুলো কস্টের কথা বলতো, যদি বলা হতো, বললো যে কি ভাই এই কাজটা জব 1 ফার্স্ট জব, এটা যদি ফার্স্ট অপারেটরকে আমি জিজ্ঞেস করি আপনাকে ভাই এটার পিছনে কয় টাকা দিতে হবে, ও বললো যে 60 টাকা দিতে হবে। আর ও কি বললো, এই কাজটাতে ও 9 টাকা দিতে হবে। সেকেন্ড কাজ, ও বললো ওর 5 টাকা দরকার কাজটা করে দেওয়ার জন্য, আর ওকে কয় টাকা দিতে হবে? 6 টাকা দিতে হবে। তাহলে কোন কাজ কাকে দিলে আমাদের টোটাল কস্টটা কি হবে? মিনিমাম হবে। 1 to 1 বেসিসে কোন কাজ কাকে দিলে টোটাল কস্টটা মিনিমাম হবে, ওই ম্যাথমেটিক্যাল শিডিউলটাকে কি বলা হয়? যে অ্যাসাইনমেন্ট প্রবলেম বলা হয়। আশা করি সবাই ক্লিয়ার। তাহলে আমরা এক কথাই বুঝছি, এখানে অ্যাসাইনমেন্ট প্রবলেমের কাজ কি? অ্যাসাইন করা মানে হচ্ছে কিভাবে অ্যাসাইন করা, 1 to 1 বেসিস অ্যাসাইন করা। ঠিক আছে, 1 to 1 বেসিস মানে প্রত্যেকে কোথায়, যে প্রত্যেকটা জবকে, প্রত্যেকটা প্রসেসিং কম্পোনেন্টে, যে প্রত্যেকটা জবকে প্রত্যেকটা প্রসেসিং কম্পোনেন্টে আমরা অ্যাসাইন করব। কিভাবে? 1 to 1 একজনকে একটা কাজ দিব। ঠিক আছে, তবে এখানে আমাদের মূল অবজেক্টিভটা কি, এখানে আমাদের গোলটা কি? এখানে আমাদের মূল অবজেক্টিভটা হচ্ছে মিনিমাইজ টোটাল টাইম অর কস্ট। ঠিক না, যে আমরা টাইম অথবা কস্টকে কি করব? মিনিমাইজ করব। এটাই হচ্ছে আমাদের মূল অবজেক্টিভ। ক্লিয়ার সবাই? আমরা এক একটা জবকে এক একটা প্রসেসিং কম্পোনেন্টে 1 to 1 অ্যাসাইন করব, তবে আমাদের অবজেক্টিভ হচ্ছে মিনিমাইজ টোটাল টাইম অর কস্ট।
মানে ঠিক এই ডেফিনিশনটা তোমাদের টেক্সট বইতে লেখা আছে। এই যে তোমাদের যে টেক্সট বুক আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা চ্যাপ্টার নাম্বার 6। তারপর তোমাদের সুবিধাটা আমি একবার ডেফিনিশনটা করি, তাহলে তোমরা বুঝছো কিনা বুঝে যাবে। ঠিক আছে, চ্যাপ্টার নাম্বার 6 এর ফার্স্ট পেজে আছে, দেখো তো প্রত্যেকটা ঠিক আছে কিনা ডেফিনিশনটা। অ্যাসাইনমেন্ট মেথড ইজ এ শিডিউলিং মেথড used for, যেটা ব্যবহার করা হয় assigning individual jobs to individual processing component on a one-to-one basis with the goal of minimizing total time or cost for accomplishing all the jobs. Clear এখন? পেয়েছে তো? সব কাজগুলা যাতে মিনিমাম টাইম অথবা কস্টে আমরা কি করতে পারি, শেষ করতে পারি। ওকে, তাহলে আমরা ডেফিনিশনটা যেহেতু ক্লিয়ার হয়ে গেলাম, এখন তোমাকে জানতে হবে এই শিডিউলগুলো আমরা কিভাবে করতে পারি, অর্থাৎ এক একটা জব এক একটা প্রসেসিং কম্পোনেন্টে কিভাবে শিডিউলটা করতে পারি, কোন কোন ওয়েতে। ওই ওয়ে গুলোকে আমরা কি বলি, মেথডস বলি, ঠিক না? দ্যাট মিন্স হোয়াট আর দ্য মেথডস ফর অ্যাসাইনমেন্ট প্রবলেম অর শিডিউলিং মেথড। ঠিক আছে, আমরা মেথডস গুলো লিখে ফেলি। মেথডস ফর solving assignment problem. এটি লিখলে পাচ্ছি অ্যাসাইনমেন্ট প্রবলেম। নাম্বার 1, transportation method, অলরেডি আমরা ডিসকাস করছি। নাম্বার 2, simplex method, তাও ডিসকাস করছি। নাম্বার 3, Hungarian method, and number 4, enumeration method. Transportation method, simplex method, Hungarian method, enumeration method. তার মধ্যে এই যে হাঙ্গারিয়ান মেথড, যেটা হাঙ্গেরি নামে যে সায়েন্টিস্ট আছে ওনার নাম অনুসারে এটাকে হাঙ্গারিয়ান মেথড বলা হয়। হাঙ্গেরি ওনার যে হাঙ্গারিয়ান মেথড, এটাই হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার এন্ড অ্যাকসেপ্টেবল। এরকম ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার এন্ড অ্যাকসেপ্টেবল মেথড হচ্ছে কোন মেথডটা, হাঙ্গারিয়ান মেথড। এজন্য যে কোনো অ্যাসাইনমেন্ট প্রবলেম সলভ করার জন্য, পারফেক্ট সলিউশন বের করার জন্য আমাদেরকে কোন মেথডটা ইউজ করলে বেস্ট, যে আমরা হাঙ্গারিয়ান মেথডটা ইউজ করতে পারি। ঠিক আছে, হাঙ্গারিয়ান। এজন্য তোমাদের টেক্সট বইতে যত অঙ্ক আছে সবগুলাই হাঙ্গেরি মেথডের কথা, মানে হাঙ্গেরি যে মেথডটা আছে ওই মেথডটি অঙ্কগুলো করা। এটা একটু লেখা হলে আমাকে জানাও। ওকে, থ্যাংক ইউ। এরপরে আরেকটা ছোট জিনিস তোমাদেরকে জানতে হবে, what are the types of assignment problem? assignment problem এর টাইপ কি? নাম্বার 1, নাম্বার হচ্ছে ব্যালেন্সড অ্যাসাইনমেন্ট প্রবলেম, এন্ড নাম্বার 2 হচ্ছে আনব্যালেন্সড অ্যাসাইনমেন্ট প্রবলেম। ঠিক আছে, ব্যালেন্সড এন্ড আনব্যালেন্সড, এটা তো ট্রান্সপোর্টেশন প্রবলেমের সাথে মিল আছে না? ব্যালেন্সড অ্যাসাইনমেন্ট প্রবলেম এন্ড আনব্যালেন্সড অ্যাসাইনমেন্ট প্রবলেম। ব্যালেন্সড অ্যাসাইনমেন্ট প্রবলেম কোনটা? এই যে দেখো এখানে তো আমাদের 1-to-1 করবে, এক একটা জব এক একটা কম্পোনেন্টকে দিবে। এখন ধরো জব আছে 3টা, কম্পোনেন্ট আছে 3টা, তাহলে একজন এক একটা পাবে না? হ্যাঁ, ভেরি গুড। দ্যাট মিন্স টোটাল নাম্বার অফ জবস এন্ড টোটাল নাম্বার অফ প্রসেসিং কম্পোনেন্ট যদি ইকুয়াল হয় তাহলে আমরা সেটাকে কি বলবো, ব্যালেন্সড অ্যাসাইনমেন্ট প্রবলেম। দ্যাট মিন্স আমরা এক কথায় বলতে পারবো যে নাম্বার অফ জবস equal to
number of processing components. Number of jobs is equal to number of processing components. That means if total number of jobs equal to total number of processing components of an assignment problem is called a balanced assignment problem. And if total number of jobs not equal to total number of processing components, the job or component যদি ঠিক না হয় equal না হয় তাহলে সেটাকে আমরা কি বলবো unbalanced assignment problem. সবাই ক্লিয়ার? কিন্তু আনব্যালেন্সড যদি হয় তাহলে কি 1-to-1 বেসিস হবে? আমাকে বলো তো, আনব্যালেন্সড হলে ধরো জব আছে 3টা, কম্পোনেন্ট আছে 4টা, তাহলে কি 1-to-1 বেসিস হবে? সবাইকে একটা একটা জব অ্যালোকেট করা যাবে? যাবে না, অ্যাসাইন করা যাবে না। তাহলে যদি আনব্যালেন্সড থাকে, এটা যেহেতু 1-to-1 বেসিসে আমরা কাজটা করব, তাহলে অবশ্যই এটাকে কিসে কনভার্ট করতে হবে? ব্যালেন্সে কনভার্ট করতে হবে, ঠিক না? আর বলো, আনব্যালেন্স থেকে ব্যালেন্সে যদি কনভার্ট করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে বলো? এই যে ডামি রো অথবা কি ডামি কলাম, it has to take dummy row or dummy column to make it balanced, ঠিক না? এটাকে ব্যালেন্স করার জন্য ডামি রো অথবা ডামি কলাম নিতে হবে। আমি আগে ব্যালেন্স অ্যাসাইনমেন্ট প্রবলেমের একটা এক্সাম্পল, এই যে একটা এক্সাম্পল দেখো তো, এই এক্সাম্পলটা ব্যালেন্স অ্যাসাইনমেন্ট প্রবলেম না? দেখো তো, এটা ব্যালেন্স না? এখানে দুইটা জব আছে, দুইটা প্রসেসিং কম্পোনেন্ট আছে। ওকে, এটা হচ্ছে ব্যালেন্সড অ্যাসাইনমেন্ট প্রবলেম। আর আনব্যালেন্সড কোনটা? তাহলে যে একটা এক্সাম্পল লিখতে পারি, ধরো জব 3 নাম্বার একটা জব দিলাম, এটা ধরো এটা লাগে 7 ঘন্টা আর এটা লাগে 5 ঘন্টা, ঠিক আছে? এটা আনব্যালেন্স না? এখানে নাম্বার অফ জবস আর নাম্বার অফ প্রসেসিং কম্পোনেন্টস ইকুয়াল না, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে unbalanced assignment problem. এতটুকু লেখা হলে আমাকে একটু জানাবা, এখানে দুইটা দিয়ে ব্যালেন্স লিখবা আর এটা সহ যোগ করে আনব্যালেন্স লিখবা, ঠিক আছে? আমরা এটা দিচ্ছে ওকে, তাহলে আশা করি তোমরা বুঝে গেছো এটা। এখন তোমরা বলো, এই আনব্যালেন্সটাকে ব্যালেন্স করার জন্য এখানে কি ডামি রো নিতে হবে নাকি ডামি কলাম নিতে হবে? বলো, এই আনব্যালেন্সটাকে ব্যালেন্স করার জন্য ডামি কলাম। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমাদের একটা ডামি কলাম নিতে হবে। ধরো আটটা কম্পোনেন্ট নিলাম C3, তাহলে এখানে এই C3 তে আমাদের সবগুলো জিরো আছে, ডামি কলাম। তাহলে এখন এ আর ব্যালেন্সটা এখন কিসে কনভার্ট হয়েছে? এটা কনভার্ট টু ব্যালেন্স, ঠিক না? আমাদের থিওরিটিক্যাল কনসেপ্ট সবার ক্লিয়ার? খুব সহজ, কিন্তু এটা থিওরিটিক্যাল খুব ইজি, থিওরিটিক্যাল কনসেপ্ট। আচ্ছা, তাহলে আমরা আজকে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করব। তবে আজকে যে ম্যাথটা করব নেক্সট ক্লাসে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। আজকে যতটুকু ক্লিয়ার হবে নেক্সট ক্লাসে আরো বেশি ক্লিয়ার হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা প্রবলেম দিয়ে স্টার্ট করতে পারি নাকি?
ওদেরকে যেটা করাইছি সেটা করাই তোমাদেরকে, এটা বিশাল দিয়ে সব করবে না, আমরা এটা করে ভালো হয়েছে সবকটা করি। পেজ নাম্বার 6.29, প্রবলেম নাম্বার 3। পেজ নাম্বার 6.29, প্রবলেম নাম্বার 3। তবে আমরা যা প্রবলেম সলভ করবো সব করলে পরে হাঙ্গারিয়ান মেথড, আমরা কিন্তু এখানে হাঙ্গারিয়ান মেথড অ্যাপ্লাই আমরা আলাদা করে মেথডটা কি সেটা লিখবো না, আমরা ম্যাথমেটিক্যাল ফরমেশন মাধ্যমে আস্তে আস্তে এটা ক্লিয়ার করবো হাঙ্গারিয়ান মেথড। তাহলে একটু কোশ্চেনটা সবাই খেয়াল করুন, দেখো খুব ইজি কোশ্চেন, কিন্তু আমার কথাটা খেয়াল করলেই না না লিখে দিতে হবে না। আচ্ছা দেখো, তোমরা বোঝার জন্য আমি মেথডটা লিখছি। The XYZ company, একটা কোম্পানি XYZ has 5 jobs A B C D E, তার কাছে 5টা জব আছে, মানে 5টা কাজ টু বি ডান, যেগুলো করতে হবে। and 5 men LMNOP to do these jobs, অর্থাৎ এই 5টা কাজ করার জন্য তাদের কাছে 5 জন ব্যক্তি আছে। তাহলে এটা কি 5টা কাজ করার জন্য 5 জন ব্যক্তি আছে, ঠিক আছে? তার মানে তো বোঝা যাচ্ছে ব্যালেন্সড। ওকে, the number of hours each man would take to accomplish each job is given by the following table. নিচের টেবলে, হ্যাঁ ভেরি গুড, নিচের টেবলে আমাদের কোন কাজে করতে কোন লোকের কত ঘন্টা সময় লাগে সেটা নিচের টেবলে উল্লেখ করেছে। এই টেবলটা এখানে আমরা লিখেছি, এটা আমার ট্রান্সপোর্টেশন প্রবলেমের মধ্যে জায়গা রাখার দরকার নাই, টেবলটা এটা আলাদা আলাদা টেবলের কাজ। দেখো কোশ্চেনের টেবলটা এখানে আমি লিখতেছি, 5টা 5টা করে ঘর করে আছে, রো বানাবো, রো বানাবে 5টা করে ঘর করে। এখানে 5টা জব A B C D E, আর 5 জন পারসন L M N O P, 5টা জব 5 জন পারসন। এখন এই কাজগুলো করতে কত সময় লাগে, যে টাইমগুলো আছে আমি কমানে দেখতেছি 4 5 9 6 11, 4 5 9 6 11, তারপর সেকেন্ড কলামে হচ্ছে 6 8 18 6 11, 6 8 18 6 11, তারপর থার্ড কলামে 11 16 21 9 16, 11 16 21 9 16, তারপরে ফোর্থ কলামে 16 19 21 11 26, 16 19 21 11 26, এরপর লাস্ট কলামে 9 9 13 7 11, 9 9 13 7 11। কোশ্চেনটা যেটা হবে আমাকে একটু জানাবেন। আচ্ছা, তো আমাদের হয়ে গেছে। ডান, ওকে হাজার। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে বেশিরভাগ হয়ে গেছে, তাকে একটু খেয়াল করো। এখানে তোমাদের প্রথম কাজ কি হবে, 1 নাম্বার কাজ, ওটা আমরা রাখে লিখবা, আমি আমরা বোঝার জন্য লিখতেছি। তোমাদের এখানে ফার্স্ট কাজ হচ্ছে যে এটা ব্যালেন্স নাকি আনব্যালেন্সড, এটা দেখো।
কিন্তু আমাদের মূল টার্গেট হচ্ছে ব্যালেন্স থাকা। যদি ব্যালেন্স হয় তাহলে তো কোনো প্রবলেম নাই, এটা তো ব্যালেন্স আছে। কিন্তু যদি আনব্যালেন্সড হয় তাহলে সেটাকে কিসে কনভার্ট করতে হবে? ব্যালেন্সে কনভার্ট করতে হবে। কথাটা ক্লিয়ার সবাই? প্রথমে দেখতে হবে ব্যালেন্সটা কি আনব্যালেন্সড। ওকে, যেহেতু এটা ব্যালেন্সড আছে তাহলে এখানে আমাদের আর আনব্যালেন্সটাকে কষ্ট করে আর ব্যালেন্স করার কোনো দরকার নাই, একটা আমরা কাজ কমপ্লিট। এই ব্যালেন্সটা কেন করতে হয়? কারণ আমাদের ডেফিনিশনে লেখা আছে 1-to-1 বেসিস অ্যাসাইনমেন্ট, মানে একজন একজনকে কি করবে? অ্যাসাইন করবে। ঠিক আছে? আচ্ছা, 1-to-1 বেসিস অ্যাসাইনমেন্ট, এই কারণে আমাদেরকে ব্যালেন্সটাকে আনব্যালেন্স করতে হবে। আচ্ছা, আমরা কোশ্চেনের লাস্ট লাইনটা তো করি না। লাস্ট লাইনটা কি বলছে? ফাইন্ড দা অপটিমাম স্কেডিউল। আমাদেরকে একটা অপটিমাম শিডিউল তৈরি করতে বলছে। which time for the above assignment problem। এটা অপটিমাম অ্যাসাইনমেন্টটা বের করতে বলছে টাইমের জন্য। টাইমের জন্য মানে কি? টাইমকে মিনিমাইজ করার জন্য। কারণ টাইমের অপটিমাম মানে হচ্ছে কি? মিনিমাম টাইম, ঠিক না? মিনিমাম টাইম বের করার জন্য আমাদেরকে এই অ্যাসাইনমেন্ট প্রবলেমটা সলভ করতে বলছে। আর অ্যাসাইনমেন্ট প্রবলেম মানে 1-to-1 বেসিস প্রবলেম। আর 1-to-1 হইতে হলে সেটা অবশ্যই কি হইতে হবে? ব্যালেন্স হইতে হবে। নাম্বার 1 ব্যালেন্স। নাম্বার 2 দ্বিতীয় স্টেপের কাজ হলো যে যেহেতু এটা 1-to-1 বেসিস, সেজন্য ব্যালেন্স আনব্যালেন্স দেখছে। 2 নাম্বার কাজ হচ্ছে এটার অবজেক্টিভ কি ছিল? এটার অবজেক্টিভ ছিল মিনিমাইজ টোটাল টাইম। এটা ছিল না মিনিমাইজ টোটাল টাইম অর কস্ট। এখন তোমরা দেখবা কোশ্চেনে কি এটা মিনিমাইজেশন কেস দেওয়া আছে নাকি ম্যাক্সিমাইজেশন কেস দেওয়া আছে, এটা দেখবা। যদি মিনিমাইজেশন কেস দেওয়া থাকে তাহলে তো ঠিক আছে, আর কোনো প্রবলেম নাই। কারণ আমাদের ডেফিনিশনেই হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রবলেমের কাজ হচ্ছে মিনিমাইজ করা। যেহেতু অ্যাসাইনমেন্ট প্রবলেমের কাজই মিনিমাইজ করা, তাহলে এটা ঠিক আছে। আর যদি কোশ্চেনে ম্যাক্সিমাইজেশন কেস দিয়ে দেয় তাহলে সেটাকে কিসে কনভার্ট করতে হবে? সেটাকে মিনিমাইজেশনে কনভার্ট করতে হবে। ক্লিয়ার কিনা দেখো, ডেফিনিশনের দুইটা কথা ক্লিয়ার। প্রথমে ব্যালেন্সটাকে আনব্যালেন্স দেখবা, সেটা না হলে সেটা যদি ঠিক থাকে তারপরে নাকি মিনিমাম নাকি ম্যাক্সিমাম কেস সেটা দেখবা। আমাদের মূল অবজেক্টিভ হচ্ছে মিনিমাইজ করা। আমাদের ডেফিনিশন এই চ্যাপ্টারের কাজটাই হচ্ছে মিনিমাইজ করা। বাট কোশ্চেনে যদি ম্যাক্সিমাইজ দেওয়া থাকে সেটাকে কনভার্ট করতে হবে কিসে? মিনিমাইজে। তবে কিভাবে কনভার্ট করতে হবে এটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো, আজকে না। আজকে ডিরেক্টলি এটা মিনিমাইজে দেওয়া আছে, এটা মিনিমাইজে আমাদেরকে সলভ করতে হবে। ঠিক আছে? তাহলে বলো এটার আর কোনো চেঞ্জ আছে? এটাকে আর কোনো কিছু করতে হবে? এটা ব্যালেন্সও আছে, মিনিমাইজও আছে। ওকে, 3 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ হচ্ছে রো রিডাকশন। রো রিডাকশন যদি মিনিমাইজ হয়ে থাকে তাহলে 3 নাম্বার কাজ হচ্ছে রো রিডাকশন। তাহলে এটাতে কোনো নাই, এবার করি রো রিডাকশন। তার মানে আমাদের এখানে স্টেপ 3 টাই স্টেপ 1 হয়েছে। আমাদের স্টেপ 1 এর কাজ হচ্ছে রো রিডাকশন। এটা কেন স্টেপ 1? কারণ আমাদেরকে ফার্স্ট দুইটা কাজ করতে হয়নি, এটা প্রথম দুইটা কাজ করতে হয় নাই। এজন্য এখানে আমাদের স্টেপ 1 হচ্ছে রো রিডাকশন। এটা কি জিনিস আগে তোমাদেরকে ম্যাথমেটিক্যালি বুঝাই দিই, তারপরে তোমাদেরকে বলবো যে হাতের কি চিন্তা করে এই কাজটা করছি। রো রিডাকশন তাহলে তোমরা একটু চার্টটা ড্র করে দিও। এল এন এন ও। আচ্ছা আচ্ছা, একটু বুঝে নাও আগে রো রিডাকশন। রো তো বুঝো, এখানে 5টা রো আছে। এ একটা রো, বি একটা রো, সি একটা রো, ডি একটা রো, ই একটা রো, 5টা রো। আর এই রো এর মধ্যে প্রথম যে রোটা আছে, আমাকে বলো প্রথম রো এর মিনিমাম ভ্যালু কত? ফার্স্ট রোতে মিনিমাম ভ্যালু 4। ভেরি গুড। আর এই মিনিমাম ভ্যালুটা ফার্স্ট রো থেকে রিডিউস করা মানে তো বাদ দেওয়া, হ্রাস করা, ডিডাক্ট করা, ঠিক না? ফার্স্ট রো থেকে তাদের মিনিমাম ভ্যালুটা রিডিউস করাটাকেই রো রিডাকশন বলে। ফার্স্ট রো রিডাকশন, ফার্স্ট রো এর রিডাকশন হচ্ছে, তাহলে ফার্স্ট রো থেকে কত রিডিউস করতে হবে? 4 রিডিউস করতে হবে, 4 বাদ দিতে হবে। এটাই হচ্ছে ফার্স্ট রো রিডাকশন। তাহলে 4 যদি বাদ দাও তাহলে এটা হবে 0, এটা 2, এটা 7, এটা হবে 12,
আর এরপরটা হচ্ছে 5। ঠিক আছে, ফার্স্ট রো রিডাকশন। তাহলে বলো সেকেন্ড রোতে মিনিমাম কত আছে? সেকেন্ড রো রিডাকশনে কত বাদ দিতে হবে? 5। ভেরি গুড। তাহলে এটা 5 যদি ইউজ করি এটা হবে 0, এটা 3, এটা 11, এরপরে 14, এরপরে 4। আর থার্ড রো রিডাকশনে সবগুলা থেকে ওটা 4, সবগুলা থেকে 4 বাদ দিতে হবে। হ্যাঁ, 4 সাবস্টেন্স। আচ্ছা, থার্ড রো রিডাকশনে 9 বাদ দিলে এটা 0, এটা 9, এটা 12, 12 and 4। তারপর হচ্ছে 6 রিডিউস করতে হবে, 0, 0, 3, 5, 1। তারপরে 11 রিডিউস করতে হবে, 0, 0, 5, 15, 0। রো রিডাকশন কি আর সবাই? রো রিডাকশনের ঠিক পরের কাজ হচ্ছে কলাম রিডাকশন। তারপরে বলতেছি কেন এই রিডাকশন গুলো করছি। রো রিডাকশনের পরের কাজ হচ্ছে কলাম রিডাকশন, এটা হচ্ছে পরের স্টেপের কাজ। আমরা স্টেপ 2 দিয়ে নাম দিই কলাম রিডাকশন। আচ্ছা, কলাম রিডাকশনের সেম কেস, রো রিডাকশন থেকেই কলাম রিডাকশন বের করতে হবে। এবার আসো কলাম। কলাম তো 5টা, এল, এম, এন, ও, পি, 5টা কলাম। বলো ফার্স্ট কলামে মিনিমাম ভ্যালু কত? ফার্স্ট কলামে মিনিমাম ভ্যালু 0, তাহলে 0 রিডিউস করলেও তো 0ই থাকবে। সেকেন্ড কলামে মিনিমাম কত? তাও 0, তাও 0 রিডিউস করলে তো 0ই থাকবে। থার্ড কলামে মিনিমাম কত? 3 না? হ্যাঁ, ভেরি গুড। তাহলে 3 রিডিউস করলে 4, 8, 9, 0, 2। ফোর্থ কলামে মিনিমাম কত? 5। তাহলে 5 যদি রিডিউস করো 7, 9, 7, 0 আর 6, মানে 10। যদি বল দিতে পারো না তাহলে খাইছে দেখো। লাস্ট কলামে মিনিমাম কত? 0। তাহলে রিডিউস করলে আগে কত থাকবে? 5, 4, 4, 1, 0। ঠিক আছে, কলাম রিডাকশন বুঝছো সেম ভাবে? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আবার তোমাদেরকে আমি যুক্তিটা দেই যে কেন রো রিডাকশন কলাম রিডাকশন গুলো হাঙ্গেরি করছে, হাঙ্গেরি কেন এই কাজটা করছে। আচ্ছা, তোমরা এটা করে ফেলো, করে ফেলার পর আমাকে একটু জানাও। এটা করে ফেললে আমাকে জানাও, তারপরে আমি কারণটা ব্যাখ্যা করছি সে কেন এই ধরনের কাজ করছে। ডান, ওকে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে খেয়াল করো তো সে কেন এরকম কাজ করছে। ধরো আমাদের মূল টার্গেট কি? 1-to-1 বেসিস, একজনকে একটা জব একটা পার্সনকে অ্যাসাইন করতে হবে এখানে, ঠিক আছে? প্রতিটা জব এক একটা পার্সনকে। তাহলে অ্যাসাইন করতে গিয়ে আমাদেরকে মিনিমাম টাইম সিলেক্ট করতে হবে না? এর জন্য যেটা মিনিমাম টাইম, বি এর জন্য আরেকটা, সি এর জন্য আরেকটা, ডি এর জন্য আরেকটা, এরকম করে করে এক এক জবের মিনিমাম টাইম গুলো এক এক রকম। কিন্তু দেখা যাচ্ছে কি একদম লোয়েস্ট টাইমটাতেই যে সবাইকে দিতে পারবে কিন্তু কোনো কথা নাই, কারণ এর লোয়েস্ট টাইম হচ্ছে কি এল পার্সনকে দিতে হবে, আবার বি এর লোয়েস্ট টাইমও এল এর কাছে। তাহলে তো এক একজনকে এক এক ভাবে অ্যালোকেট করতে হবে, একজনকে তো দুইটা কাজ দেওয়া যাবে না। তাহলে এক একজনের লোয়েস্ট টাইম কত এগুলো যদি ক্যালকুলেট করতে চাও তাহলে কিন্তু এক একটা এক এক ভ্যালু। এখন এরকম যদি 5টা জব না হয়ে 100টা জব হতো,
এবং 100টা কম্পোনেন্ট থাকতো, তাহলে এক একজনের মিনিমাম টাইম এক এক রকম। এগুলো কি ব্রেইনে রাখা যাবে? আমাকে বলো তো। তুমি এদিক থেকে খেয়াল করে আস্তে আস্তে ওদিকে গিয়ে ভুলে যাবে না? না, ব্রেইনে রাখা যাবে না, চোখ ধাঁধাবে। এক একটা একদম এদিকে কত ছিল 4, ওদিকে কত ছিল 7, এরপর একটা কত 9, এরপর একটা কত 3, এরকম করতে করতে চিন্তা করতে করতে এরপরে যাই ভুলে যাবে যে আগে কত ছিল, এখন হচ্ছে না। তাহলে এটা ব্রেইনে রাখাটা অনেক কষ্টকর না, কারণ এক একজনের মিনিমাম টাইম এক এক রকম বলে ব্রেইনে রাখাটা কষ্ট হয়ে যাচ্ছে। এই জন্যই সে কি করছে একটু খেয়াল করুন। হাঙ্গেরি কি করছে, এখানে প্রত্যেকটা রোয়ের যে মিনিমাম ভ্যালু আছে সেটা বাদ দেওয়ার কারণে সব মিনিমাম ভ্যালু গুলা 0 হয়ে গেছে। দেখো তো, আবার প্রতিটা কলামে মিনিমাম ভ্যালু গুলা বাদ দেওয়ার কারণে সেখানেও মিনিমাম ভ্যালু গুলা 0 হয়ে গেছে। খেয়াল করছো? রো থেকে আসো, কলাম থেকে আসো, অর্থাৎ তুমি জবের কথা চিন্তা করো, পার্সনের কথা চিন্তা করো, জব আর কম্পোনেন্ট যেটার কথাই চিন্তা করো না কেন, রো আর কলাম যাই চিন্তা করো না কেন, সব মিনিমাম ভ্যালু গুলা 0 হয়ে গেছে। ঠিক কিনা বলো? রো রিডাকশন আর কলাম রিডাকশন করার পরে সব মিনিমাম ভ্যালু গুলা কি হয়ে গেছে 0, কারণ ওই মিনিমাম ভ্যালুটা তুমি বাদ দেওয়ার কারণে। এখন লাভটা কি হয়েছে? লাভ হয়েছে এই এক কথায় আমাদের চেহারা ভাষী মুখস্থ রাখতে হচ্ছে না। আমরা চেহারায় যেগুলো 0 দেখতেছি সেগুলাই হচ্ছে মিনিমাম টাইম। সব চেহারা একই হয়ে গেছে, আর ডিফারেন্ট চেহারা নাই, এক একটা এক এক রকম চেহারা নাই, সব একই চেহারা বেশি হচ্ছে। ক্লিয়ার? এখন বুঝতে পারছো? এখন আমাদের অ্যালোকেট করা অর্থাৎ অ্যাসাইন করার জন্য সুবিধা হবে, অর্থাৎ জিরো গুলোকে আমরা অ্যাসাইন করব, যাদের কাছে জিরো আছে সেগুলোকে আমরা অ্যাসাইন করব। মাথায় নিশ্চিত। এই হাঙ্গেরি চিন্তা করেই রো রিডাকশন আর কলাম রিডাকশন করছে। তাহলে এই রো রিডাকশন আর কলাম রিডাকশন করার পর এরপরের স্টেপের কাজ হচ্ছে আমাদের যে 1-to-1 বেসিস, অর্থাৎ একজনকে একটা কাজ দিতে হবে 1-to-1 বেসিস। ঠিক না? এবার 1-to-1 বেসিস আমরা শুরু করব। একটু খেয়াল করো 1-to-1 বেসিস কিভাবে শুরু করতেছি। প্রথমে আসুন এই প্রথম যে কাজটা আছে এই বলো, এই জবটা জন্য মিনিমাম টাইম একটাই আছে ছিল। বি জবটা অ্যালোকেট করার জন্য মিনিমাম টাইম একটাই আছে। সি জবটা অ্যালোকেট করার জন্য মিনিমাম টাইম একটা। বি জবটা অ্যালোকেট করার জন্য তিনটা আছে, তিনটা ছিল। আর ই কাজটা অ্যালোকেট করার জন্য তাও তিনটা ছিল, এখানে দুইটা, এখানে একটা, তিনটা। বাট যাদের সিঙ্গেল জিরো আছে ওদেরকে ওই কাজটা ওই পার্সনকে অ্যালোকেট করতে হবে না, অর্থাৎ ওই কম্পোনেন্টে অ্যালোকেট করতে হবে না আমাদেরকে। ওদেরকে কি আর কোনো অল্টারনেটিভ আছে? না। যাদের সিঙ্গেল জিরো তাদেরকে আগে আমাদেরকে অ্যালোকেট করতে হবে, কিন্তু যাদের একাধিক জিরো আছে, অল্টারনেটিভ আছে, তাদেরকে পরে অ্যালোকেট করলেও চলবে। কথাটা বুঝাতে পারছি তোমাদেরকে? কারণ ওদেরকে দিয়ে দেওয়ার পরে বাকি যেগুলো থাকবে সেগুলো তাদেরকে অ্যালোকেট করা হবে। ঠিক না? কারণ ওদের তো অনেক অল্টারনেটিভ আছে, এদের তো নাই অল্টারনেটিভ। আচ্ছা, এই কারণে এখন দেখো অ্যালোকেশন করার ক্ষেত্রে এবার তোমরা বলো, প্রথমেই বলো সিঙ্গেল জিরো কার, মানে প্রথমে সিঙ্গেল জিরো কার কাছে আছে? এ বি সি ডি ই এর মধ্যে কার কাছে সিঙ্গেল জিরো আছে? এ বি সি তিনজনের কাছে আছে। ভেরি গুড, সবচেয়ে তিনজনের কাছে সিঙ্গেল জিরো আছে। তাহলে তুমি যে কোনো একজনকে তো দিতে পারো, ঠিক না? সাপোজ তুমি এ কে আগে অ্যালোকেট করলো, দেখো এই কাজটা কাকে দিলাম? এল পারসন কে। এবার পেন্সিল দিয়ে করবা, ভিতরের অ্যালোকেশন যা আছে সব পেন্সিল দিয়ে করবো, যাতে ভুল হইলেও আবার ঠিক করতে পারো। ঠিক আছে? আচ্ছা, এ পারসন কে সরি এ জবটা অ্যালোকেট করলাম এল পারসন। তাহলে এই জবটা যদি এল পারসন কে অ্যালোকেট করো, তাহলে এই জবটা আর কাউকে অ্যালোকেট করতে পারবা? পারবা না। আর এল পারসন কে যে এই কাজটা দিছো, এল পারসন কে অন্য কোনো কাজ দেওয়া যাবে? এল ব্যক্তিটাকে অন্য কোনো কাজ দেওয়া যাবে? যাবে না। তাহলে এ বরাবর অর্থাৎ যাকে লোকেট করছো ওই রোতে আর কোনো জিরো থাকতে পারবে না, ওই কলামেও আর কোনো জিরো থাকতে পারবে না। বুঝাতে পারছি তোমাদেরকে? ওই রোতে আর কোনো জিরো থাকতে পারবে না, ওই কলামে আর কোনো জিরো থাকতে পারবে না, কারণ ওই কাজগুলো আর কাউকে দেওয়া যাবে না ওই কাজটা, আবার ওই ব্যক্তিকে অন্য কোনো কাজ দেওয়া যাবে না। তার মানে এই জিরো গুলো ক্রস করে দিতে হবে এবং পেন্সিল দিয়ে পাশে ছোট করে ক্রস করে দিতে হবে।
মানে এই রোতে তার জিরো নাই, কিন্তু এই কলামে আরো চারটা জিরো ছিল, ওগুলো সব ক্রস করে দিচ্ছে। এটা ক্লিয়ার সবাই? ওকে, আচ্ছা এবার আমাকে বলো বি এর আর কোনো জিরো বাকি আছে? সি এর আর কোনো জিরো বাকি আছে? নাই। তাহলে আমাকে বলো এখানে কি আমরা বি কে সি কে ওদেরকে আর ওই কাজগুলো আর কাউকে দিতে পারতেছি? পারতেছি না। তার মানে এখানে ওয়ান টু ওয়ান বেসিস কমপ্লিশন হচ্ছে না। আমরা যে ওয়ান টু ওয়ান বেসিস করতে চাচ্ছি, একজনকে একটা কাজ দিতে চাচ্ছি, এখানে আমরা দিতে পারতেছি না। সবাই ক্লিয়ার? ওয়ান টু ওয়ান বেসিস কি হচ্ছে নাকি ফেল হচ্ছে? বলো, ওয়ান টু ওয়ান বেসিস কি কমপ্লিট হচ্ছে নাকি ফেল? ফেল করছে। যদি ভেরি গুড, ওয়ান টু ওয়ান বেসিস যদি ফেল হয়, আমরা যদি করতে না পারি, তাহলে এবার আমাদেরকে সিম্পলিফাই করতে হবে। আমাদেরকে কি করতে হবে? সিম্পলিফাই করে জিরোর সংখ্যা আরো বাড়াইতে হবে। সিম্পলিফাই করে এখানে জিরো যা আছে এই বি সি এর জন্য স্পেশালি জিরোর সংখ্যা আরো কি করতে হবে? বাড়াইতে হবে, ঠিক না? এখন কিভাবে বাড়াবে? সিম্পলিফিকেশন কিভাবে করবে? এটাই স্টেপ 3 এর কাজ। স্টেপ 3 এর কাজ হচ্ছে সিম্পলিফিকেশন। এবার সিম্পলিফিকেশন করবো আমরা। আচ্ছা, তোমরা আগে একটু বুঝে নাও, তারপর লিখে ফেলতে পারবে, অসুবিধা নাই, লিখতে সময় লাগবে না। আমি আগে সিম্পলিফিকেশনটা কিভাবে করতে হয় সেটা বুঝাই। সিম্পলিফিকেশন করার সিস্টেম হচ্ছে এই যে প্রত্যেকটা রো বা কলামে যে জিরো গুলো আছে, সবচেয়ে কম দাগ ব্যবহার করে জিরো গুলাকে মুছে দিতে হবে। সবচেয়ে কম দাগ ব্যবহার করে জিরো গুলাকে কি করতে হবে? মুছে দিতে হবে। কিভাবে মুছে দিতে পারে দেখো, একটু খেয়াল করো। আমাদের কোন রোতে সবচেয়ে বেশি দাগ আছে বা কোন কলামে সবচেয়ে বেশি দাগ আছে আমাকে বলবো। এ বি সি ডি ই কোন রোতে বেশি আছে, অথবা এল এম এন ও পি। বলো এই 10টার মধ্যে এ বি সি ডি 5টা রো, এল এম এন ও পি 5টা কলাম, তার মধ্যে সবচেয়ে বেশি জিরো কোথায় আছে আমাকে বলো, কোনটাতে আছে? না, তাই নাই, ওভারঅল তাই নাই। আমি বলছি 10টার মধ্যে এ বি সি ডি ই এল এম এন ও পি। হ্যাঁ, সবচেয়ে ঠিক আছে এল। এল এর মধ্যে সবচেয়ে বেশি জিরো আছে, সবাই বুঝে নাই এখনো? সবচেয়ে বেশি জিরো আছে কোথায়? এল কলাম। এল কলাম এটাতেই সবচেয়ে বেশি, ঠিক না? তাহলে এখানে আমরা এক দাগে 5টা জিরো মুছে গেছি, ওটা সব পেন্সিল দিয়ে করা যেত, কারণ কলম দিয়ে দাগ দিলে শেষ থেকে পারে। এই যে এক দাগে 5টা মুছে গেছি। এরপরে বলো কোনটাতে বেশি জিরো আছে, কোন রোতে বা কোন কলামে, এরপরে নামটা বলো। এই 5টা মুছে দেওয়ার পরে আর কোনটাতে বেশি আছে? ডি। ভেরি গুড, ডি। হ্যাঁ, ডি থেকে যাবে, ডি রোতে, হ্যাঁ। এরপরে বলো আর জিরো কোনটাতে বেশি আছে? ই। ভেরি গুড, তাহলে জিরো গুলো মুছে গেছে না? আর কি কোথাও জিরো বাকি আছে? আর কোথাও জিরো বাকি আছে? হ্যাঁ। দেখছো, মাত্র 3 দাগে সব জিরো মুছে গেছে। 3টা দাগে সব জিরো মুছে গেছে। এটা হচ্ছে লোয়েস্ট দাগ, ঠিক আছে? তাহলে এখানে 3 ধরনের এলিমেন্ট আমরা পাইছি, এখানে আর একটু দেখতেছি দেখো বোঝার জন্য। একটা হচ্ছে নো লাইন, কোনো লাইন নাই, এরকম এলিমেন্ট আছে। হ্যাঁ, এটা স্টেপ 2 তেই করবা।
টু দিয়ে করে 3 এর জন্য কাজ করবা। ক্লিয়ার হল? এখানে 3 ধরনের কাজ, নো লাইন, 1 লাইন, 2 লাইনস। অর্থাৎ কিছু এলিমেন্ট আছে যেগুলোতে কোনো দাগ করে নাই, কিছু এলিমেন্ট আছে যেগুলোতে একটা করে দাগ করছে, আর কিছু এলিমেন্ট আছে যেগুলোতে দুইটা করে দাগ করছে, ডাবল দাগ। ডাবল দাগ প্রসিজার আছে না? সবাই ক্লিয়ার? নো লাইন এলিমেন্ট, 1 লাইন এলিমেন্ট, 2 লাইন এলিমেন্ট, ঠিক মনে আছে না? প্রথমে নো লাইন যেগুলোতে কোনো দাগ করে নাই সেগুলা মিনিমাম ভ্যালুটা বের করবা। সেগুলোর মিনিমাম ভ্যালু বলো, যেগুলোতে কোনো দাগ করে নাই, এখানে 3 4 12টা আছে, এই 12টা এলিমেন্টের মধ্যে মিনিমাম এলিমেন্ট কত আমাকে বলো। 12টার মধ্যে সবগুলোর মধ্যে মিনিমাম হচ্ছে 2। মিনিমাম 2 আছে, ওই 2টা রিডিউস করব আমরা, বাদ দিবা, মাইনাস করব। ঠিক আছে? আচ্ছা, এরপর আসো, তারপরে যেগুলোতে ডাবল দাগ পড়ে গেছে সেগুলোর সাথে ওই যে মিনিমাম 2 টাইপ করছিল, মিনিমাম এলিমেন্ট যেটা রিডিউস করছিল সেটা যোগ করতে হবে 1। তাদের সাথে যোগ করতে হবে যেগুলোতে ডাবল দাগ করছে। বলো, ডাবল দাগ করছে এই জিরোতে আর এই জিরোতে, হ্যাঁ, অন্য কোনটা ডাবল দাগ করে নাই। বলো, এই দুটো জিরোর সাথে কত যোগ করতে হবে? 2 যোগ করতে হবে। 2 যদি যোগ করো, এটা 2 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে। ক্লিয়ার? আর যেগুলা সিঙ্গেল লাইন আছে সেগুলা আনচেঞ্জ থাকবে। সিঙ্গেল লাইন গুলো কি থাকবে? আনচেঞ্জ, মানে যা আছে তা বসে যাবে। এটা আনচেঞ্জ যদি হয়, এই তিনটা জিরো হয়েছে, এখানে 0 0 0 1, আর এটা হচ্ছে 0 2 10। আবার বলি, প্রথমে যে ইনটেক এলিমেন্ট গুলো আছে যেগুলোতে কোনো দাগ করে নাই, সবগুলো এলিমেন্টের মধ্যে যে মিনিমাম ভ্যালুটা আছে ওই মিনিমাম ভ্যালুটা ওই এলিমেন্ট গুলা থেকে, ইনটেক এলিমেন্ট গুলা থেকে রিডিউস করবে, বাদ দিবা। আর যে মিনিমাম ভ্যালুটা বাদ দিছিলা ওই ভ্যালুটাই যেগুলোতে ডাবল দাগ করছে তাদের সাথে যোগ করবা। আর যেগুলোতে এক দাগ করছে সেগুলো যা আছে তাই থেকে যাবে, সেগুলোর কোনো পরিবর্তন নেই। ঠিক আছে সবাই? বুঝছো? বুঝছো? না না, এক্ষেত্রে মিনিমাম ভ্যালু নেওয়ার সময় গ্রহণ করতে হবে না, ছাড়িয়া যতগুলো ভ্যালু ইনটেক আছে সবগুলো এলিমেন্টের মধ্যে যেটা মিনিমাম ভ্যালু সেটাই নিতে হবে। ইনটেক এলিমেন্ট হবে নো এলিমেন্ট। আওয়াজ তো আসতেছে? এখন শোনা যাচ্ছে? কারেন্ট চলে গেছে তো, তো এখানটা আওয়াজ বেশি করতেছে। এখন শোনা যাচ্ছে? বাইরের জেনারেটরের আওয়াজ শুনছে। তাহলে এটা করা হবে, আমাকে একটু জানাবা। আমাদের কাজ শেষ কিন্তু এভাবেই কাজ করতে হবে। তাহলে দেখো,
সিম্পলিফাই করার পর কেন সিম্পলিফাই করছি আমাদের মূল টার্গেট কি এটা ফেল হচ্ছে বলেই সিম্পলিফাই করলাম 1 to 1 বেসিস ফেল হলে সিম্পলিফাই করলাম এরপর আবার করব 1 to 1 বেসিস করব সেটাও যদি না হয় আবার সিম্পলিফাই করব তারপরে 1 to 1 বেসিস করব না হলে আবার সিম্পলিফাই করব 1 to 1 বেসিস করব মোট কথা হচ্ছে যতক্ষণ 1 to 1 বেসিস হবে না ততক্ষণ আমাদেরকে সেইভাবে কাজ করে যেতে হবে সিম্পলিফাই 1 to 1 সিম্পলিফাই 1 to 1 ঠিক আছে এবার আমাকে বল 1 to 1 এর মধ্যে প্রথমে আমরা কাকে অ্যালোকেট করব হ্যাঁ ভেরি গুড 1 to 1 এর মধ্যে প্রথমে কাকে দেব a কে b কে c কে d কে e কে কার সিঙ্গেল জিরো কার প্রথমে কাকে দিব বলো সিঙ্গেল জিরো কার কার আছে b এবং c এর সিঙ্গেল জিরো ঠিক না তাহলে যে কোনো একজনকে দিই সাপোজ b কে দিলাম b কে আগে কাজটা দিলাম দেখো b কে যদি দেই তাহলে b এর রোতে তার কোনো জিরো নাই কিন্তু b এর কলামে আরো জিরো আছে না আরো দুই দিকে জিরো আছে এটা কনস্ট্যান্ট হবে এটা কনস্ট্যান্ট হবে বুঝছো কিনা দেখো এই b এর রোতে আর কোনো জিরো নাই b এর কলামে আরো দুটো জিরো ছিল ওটা কনস্ট্যান্ট b করছে কারণ হচ্ছে b এর সিঙ্গেল জিরো আছে b এর আর কোনো অল্টারনেটিভ নাই ওর মিনিমাম টাইম এইটাই ওই বি কাজটা দিতে হলে কম সময়ে দিতে হলে এটাই অ্যালোকেট করতে হবে আর কোনো অ্যালোকেট করার কোনো উপায় নাই বাকি আর কোনো মিনিমাম ভ্যালু জানা নাই ক্লিয়ার এখন এই জন্যই বি এরটা আগে দিচ্ছি এখন আমাকে বলো এখন সি এর যে সিঙ্গেল জিরো ছিল একটু খেয়াল করো তো না না ওভার একটু খেয়াল করো সি এর যে সিঙ্গেল জিরো ছিল তার কি আর কোনো জিরো বাকি আছে তাহলে অন্যদেরকে যাই অ্যালোকেট করি না কেন সি কে তো কোনো কাজ আমরা দিতে পারবো না বাকিদেরকে কাজ দিতে পারলেও সি কাজটা আমরা কাউকে দিতে পারবো না কাউকে অ্যালোকেট করতে পারবো না তাহলে আমাকে বলো এখানে কি 1 to 1 বেসিস কমপ্লিট হবে এখানে কি 1 to 1 বেসিস কমপ্লিট হবে হবে না যেহেতু 1 to 1 বেসিস কমপ্লিট হচ্ছে না যদি 1 to 1 বেসিসটা আবার ফেল হচ্ছে আবার যদি ফেল হয় তোমাকে আবার কি করতে হবে বলো আবার সিম্পলিফাই করতে হবে মাথায় হচ্ছে কিনা ক্লিয়ার সবাই তাহলে আমরা স্টেপ 4 এর সেম ভাবে আমরা আবার সিম্পলিফাই করব আমি এটা মুছে দিচ্ছি কথাটা একটু কাজটা আবার করতে দিন স্টেপ 4 দেখো আবার সিম্পলিফাই আচ্ছা বলো সিম্পলিফাই এর ক্ষেত্রে প্রথমে তো সবচেয়ে কম দাগ দিয়ে রো এবং কলামকে এখানে ইরেজ করতে হবে তাহলে বলো প্রথমে কোথায় দিবি এ বি সি ডি ই নাকি এল এম এন ও পি বলো কোথায় দিবি বলো বলো সবচেয়ে কম দাগের জিরো গুলোকে মুছে ফেলার জন্য সবচেয়ে বেশি জিরো কোথায় আছে ভেরি গুড এল এবং বি এটা মোবারক বলে দিচ্ছে এল এল এর মধ্যেও বেশি জিরো তিনটা বি এর মধ্যেও তিনটা এখন বুঝতে নাই এল এও তিনটা বি ও তিনটা তারপরে দিলাম বি কে দিলাম এবার বলো এবার কোনটাতে দিব এরপর টি তে ভেরি গুড
লিখে দিলাম। এরপরে বাকি আছে কোনটা, এই জিরোটা বাকি আছে না, সিঙ্গেল। একটু খেয়াল করো, এটা দুই ভাবে দেওয়া যায়, এ দিয়েও দেওয়া যায়, এম দিয়েও দেওয়া যায়, তাই না? এ দিয়েও দেওয়া যায়, এম দিয়েও দেওয়া যায়, দুই ভাবে তো দেওয়া যায়। একটু খেয়াল করো, তুমি যদি এম দিয়ে দিতে চাও তাহলে এই জিরো দুইটাতে ডাবল দাগ করবে না, দেখো তো। এম দিয়ে দিলে এই জিরো দুইটাতে ডাবল লাইন করবে, আর এ দিয়ে দিলে শুধু একটা জিরোতে ডাবল লাইন করবে। তো আমরা জিরোতে ডাবল লাইন করলে ভালো নাকি না করতে ভালো? জিরোতে ডাবল লাইন না করতে ভালো, কেননা জিরোতে যদি ডাবল লাইন করি জিরোটা চলে যায়, ঠিক না? হ্যাঁ, জিরোতে ডাবল লাইন করলে জিরোগুলো কিন্তু চলে যায়, তার মধ্যে যোগ করলে ভ্যালু হয়ে যায়, কথা সেটা দেখো। এই জন্য জিরোতে ডাবল দাগ না দিতে পারলে ভালো। তাহলে কোনটা বেস্ট আমাকে বলো, এখানে বেটার কোনটা? এ দিয়ে দাগ দিলে বেটার হবে নাকি এম দিয়ে? এ দিয়ে, ভেরি গুড। কেউ যদি এম দিয়েও দাগ দাও অঙ্ক ভুল হবে না, কিন্তু স্টেপ বেড়ে যাবে, তোমার কাজ দিন দিন বাড়তে থাকবে, অঙ্কটা বড় হইতে থাকবে। বুঝাইতে পারছি তোমাদেরকে? এবার আসো, এবার আমাকে বলো, নো লাইন গুলো থেকে কত মিনিমাম আছে? নো লাইন গুলোর মধ্যে মিনিমাম কত আছে? 1, ভেরি গুড। তাহলে নো লাইন গুলো থেকে 1 মাইনাস করতে হবে, 1 মাইনাস করতে হবে না? 1 মাইনাস করলে 0, 5, 6, 1, 6, 6, 4, 1। তাহলে ক্লিয়ার করে দেখো, নো লাইন গুলো থেকে 1 মাইনাস, আর যেগুলো ইন্টারসেকশন পয়েন্ট তাদের সাথে 1 যোগ করতে হবে, ঠিক না? এখানে যেহেতু 1 মাইনাস করছো তাহলে 1টা অ্যাড করতে হবে। তাহলে বলো কার কার সাথে 1 অ্যাড করতে হবে? এটার সাথে, এটার সাথে, এটার সাথে, তিনটা ইন্টারসেকশন পয়েন্ট আছে, তিনটা ডাবল লাইন আছে, ঠিক না? তাহলে এখানে তোমার এটা 1 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে। সবাই ক্লিয়ার? হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, এবার বাকিগুলো যা আছে তা বসে যাবে না, বাকি এলিমেন্ট গুলো, বাকি এলিমেন্ট গুলো আমরা বসাই। 0, 2, 5, 3, 0, 0, 0, 0, 0, 1, 0, 2, 10, 0। এবার আবার 1 টু 1 বেসিসে যাবে। সে কেন বসছে? ওই যেটা মিনিমাম 1 পাইছিলাম ওই 1টা ডাবল লাইন প্লাস সাথে যোগ করতাম। মিনিমাম 1 পাইছিলাম না, আগে তো মিনিমাম 2 ছিল, 2 যেমন ইনটেক গুলো থেকে বাদ দিয়ে 2 গুলোর সাথে যোগ করছিলাম, আর এখানে 1 মিনিমাম এলিমেন্ট 1 এখানে বাদ দিয়ে এখানে 1 যোগ করতে হবে। এখন ক্লিয়ার? মিনিমাম ভ্যালু যেটা পাবা সেটা বিয়োগ করছো ওটার সাথে এটার সাথে যোগ করছো, আর এখানে মিনিমাম 1 পাইছে এই জন্য এখানে 1 বিয়োগ করছো ওটার সাথে 1 যোগ করছো। তাহলে এবার আমাকে বলো 1 টু 1 বেসিসে প্রথমে কাকে অ্যালোকেট করব, কোন জবকে অ্যালোকেট করব, তোমরা বলো। সিঙ্গেল জিরো কার আছে, প্রথমে কাকে অ্যালোকেট করব? আচ্ছা, দুই জনের সিঙ্গেল জিরো আছে, হ্যাঁ? এ এরও সিঙ্গেল জিরো, সি এরও সিঙ্গেল জিরো, ঠিক না? ঠিক আছে। আচ্ছা, তাহলে আসো একে যদি এটা সিলেক্ট করি সিঙ্গেল জিরো, তাহলে এটা ক্রস, এটা ক্রস, এটা ক্রস, এটা ক্রস। আর সি কে যদি এটা সিলেক্ট করি তাহলে বি এর এটা ক্রস। তাহলে আমাকে বলো বি এর আর কোনো জিরো বাকি আছে? নাই। তাহলে আমাকে বলো 1 টু 1 বেসিস হচ্ছে এখানে? 1 টু 1 বেসিস কি হচ্ছে? হচ্ছে না। তাহলে 1 টু 1 বেসিস না হলে আবার কি করতে হবে? সিম্পলিফাই করতে হবে। এবার অবশ্যই মিলে যাবে, এখন মিলে যাবে। আচ্ছা, তার মানে 1 টু 1 বেসিস হচ্ছে না, তাহলে আমাকে আবার কি করতে হবে? সিম্পলিফাই তে যেতে হবে, যেহেতু 1 টু 1 বেসিস এই হচ্ছে। তাহলে স্টেপ 5,
ওটা কিন্তু পেইনফুল অফ দ্য কারেন্ট সোর্স এর জন্য A B C D E N N N O P তাহলে এবার বলো কোথায় বলো আমি কোথায় এখানে সবচেয়ে কম দাগ দিয়ে তো মুছবো জিরো গুলা বলো কোন বরাবর থাকবে এ বি সি ডি ই নাকি এন 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 ও পি বলো কোনটা কোথায় সবচেয়ে বেশি জিরো আছে এন ভেরি গুড এন এক জায়গায় চারটা মুছে গেছে এরপরে কোথায় বেশি জিরো আছে বলো বি ভেরি গুড বি টা দুইটা বাকি আছে বি একটা দিলাম এরপরে কোথায় এল ভেরি গুড এল টা তো দিলাম হচ্ছে না এরপরে বাকি আছে এবার করুন এটা তো দুই ভাবে দেওয়া যায় ই দিয়েও দেওয়া যায় পি দিয়েও দেওয়া যায় কোনটাতে দিবা এই যে মোবারক হচ্ছে কারণ এখানে ই দিয়ে দিলে জিরোটা মুছে যাবে মানে ডাবল দাগ করে যাবে কিন্তু পি দিয়ে দিলে পড়বে না তাহলে আমরা কোনটা দিয়ে দেবো পি দিয়ে দেবো বাস এবার হলো ইনটেক এলিমেন্ট কত আছে ইনটেক গুলা থেকে মিনিমাম কত ইনটেক গুলার মধ্যে মিনিমাম 2 ভেরি গুড তাহলে 2 কি করতে হবে মাইনাস করতে হবে না 2 মাইনাস করতে হবে 0 3 3 4 4 2 0 8 ঠিক আছে কিনা দেখো এই 8টা এখানে 6টা নিচে 2টা মোট 8টা এই 8টা থেকে 2 মাইনাস করলাম ঠিক আছে এবার বল কাদের সাথে 2 যোগ করব এখানে 2 যোগ করার জন্য দুইটা এলিমেন্ট আছে একটা 3 একটা 1 হ্যাঁ 3 এবং 1 এই দুটোই তো নাকি আর 3 এবং 1 এর সাথে যদি 2 যোগ করো এটা হবে 5 এটা হবে 3 তখন আমরা হচ্ছে বুঝি নাই তোমার পক্ষে হ্যাঁ এর প্রভাবে ক্লিয়ার হচ্ছে ওটা চারটা জিরো আছে হ্যাঁ yes, এখানে একটা 2 আছে এটা 2 আছে হ্যাঁ এটা ক্লিয়ার তো সবাই এবার বাকিগুলো লিখে ফেলো বাকিগুলো লিখে ফেললে কি হবে 1 0 8 0 0 1 0 6 1 0 0 3 0 তাহলে এখন আমাকে বলো 1 to 1 বেসিসে প্রথমে কাকে এলিমিনেট করব কোথা থেকে সি কে ভেরি গুড তাহলে সি কে এলিমিনেট করব বলো সি কে এলিমিনেট করি এই কলামে এটা কনস্ট্যান্ট রোতে থাকবে এরপরে বলো সি কে যেটা কাজ আছে বি ভেরি গুড তাহলে বি এর এটা এলিমিনেট করলাম তাহলে বি এর রোতে আর কোনো ছিল না কলামে দুইটা জিরো আছে এটাও ক্রস এটাও ক্রস এরপরে কার সিগন্যাল জিরো আছে বলো এ ভেরি গুড তাহলে এ এর এটা সিলেক্ট করো
এই কলাম রোটা আপনি দিবেন কলামের দুইটা ডিমান্ডে ওভার ক্রস করে দিলাম এরপরে কাট সিঙ্গেল ডিমান্ড ডি এবং ই ভেরি গুড ডি এর এটা সিঙ্গেল জিরো রোটা জিরো বাই কলামে জিরো বাই ডি এর এটা সিঙ্গেল জিরো রোটা জিরো বাই কলামে জিরো এটা তো ওয়ান টু ওয়ান বেসিস হয়ে গেছে না কমপ্লিট হয়েছে ওয়ান টু ওয়ান বেসিস তাহলে আমাদের একটা বার রিকোয়ারমেন্ট তোমাকে অ্যাসাইনমেন্টটা লিখতে বলবো অ্যাসাইনমেন্টটা করবো তোমাকে অপটিমাম অ্যাসাইনমেন্ট হচ্ছে এই এই জবটা আমরা অ্যালোকেট করছি 10%, তারপরে এই জবটা আমরা অ্যালোকেট করছি 10k, সি জবটা অ্যালোকেট করছি 10k, এই জব অ্যালোকেট করছি 4k, এই জব অ্যালোকেট করছি 3k. That's optimal assignment. আর তোমাদেরকে বলে what is the total minimum time, total minimum time কত তাও বের করা যাবে না তো সে তো এমটি দিছে এই জবটা যদি 10% দাও কত মিনিট লাগে কত ঘন্টা লাগে এই জবটা 10% অ্যালোকেট করছে প্রশ্নে খেয়াল করো এই জবটা 1% এর করতে কতক্ষণ লাগে বলো 11 ঘন্টা প্লাস বিটা অ্যালোকেট করছো 1 মিনিট মানে 8 ঘন্টা সময় লাগে সি অ্যালোকেট করছো এলকে তাহলে 9 ঘন্টা সময় লাগে সি অ্যালোকেট করছো ওকে তাহলে 11 ঘন্টা সময় লাগে সি অ্যালোকেট করছো পিকে তাও 11 ঘন্টা সময় লাগে 50 ঘন্টা দিয়ে তাহলে সব কাজ কমপ্লিট করতে হবে সবাই ক্লিয়ার সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড অফ হয়েছে দুইটা প্রবলেম 1 to 1 কেমনে একটু সার্ভার তো দেখো 1 to 1 এর ক্ষেত্রে টোটাল মিনিমাম টাইমটা আচ্ছা টোটাল মিনিমাম টাইম মানে হচ্ছে এটা তোমরা অ্যালোকেট করছো না এই অ্যালোকেট করছো এনকে এর এনকে কাজটা দিলে 11 ঘন্টা সময় লাগে বি অ্যালোকেট করছো বি কাজটা অ্যালোকেট করছো এনকে বি কাজটা এনকে অ্যালোকেট করতে 8 ঘন্টা টাইম লাগে সি কাজটা দিছো এলকে সি কাজটা এলকে দিলে 9 ঘন্টায় করতে পারে বি কাজটা দিছো ওকে বি কাজটা ওকে দিলে 11 ঘন্টায় করতে পারে বি কাজটা দিছো পিকে এই কাজটা পিকে দিলে 11 ঘন্টায় করতে পারে ক্লিয়ার বুঝছো আর একটু সাবধান দেখো আমরা যে 1 to 1 বেসিস করছি তখন আমাদের সি এর সিঙ্গেল জিরো ছিল এর জন্য সি কে অ্যালোকেট করছি সি কাজটা অ্যালোকেট করছি এল কে অ্যালোকেট করার পর এই কলামে জিরো এটা ক্রস করে দিচ্ছি এটা ক্রস করে দেওয়ার কারণে বি তে একটা জিরো দিয়েছি এই জন্য বি এর কাজটা অ্যালোকেট করছি বি কাজটা এল কে অ্যালোকেট করছি করার পর যখন এই কলামের জিরো গুলা কাটছি এবং এই তখন এখানে জিরো ক্রস এই জিরো ক্রস এই জিরোটা ক্রস হয়ে যাওয়ার কারণে এ এর সিঙ্গেল কাটতে দিচ্ছি তাহলে এই মিনিমাম টাইমটা অ্যালোকেট করছি আর এটা অ্যালোকেট করার পরে এখানে আমাদের এই দুটো ক্রস হয়ে গেছে এই কলাম এই দুটো ক্রস হয়ে গেছে তখন আমাদের ডি এর সিঙ্গেল জিরো হয়ে গেছে ডি এর সিঙ্গেল জিরো হয়ে গেছে ওদেরকে অ্যালোকেট করে দিয়েছি ঠিক আছে হ্যাঁ এটা সবচেয়ে পেইনফুল ম্যাথ কিন্তু এটা করা শুরু হতে শোনো তাহলে আমরা প্রসেসিংটা সবার কাছে ক্লিয়ার তো হাঙ্গারিয়ান মেথডে হ্যাঁ প্র্যাকটিস করতে হবে আরেকটু আচ্ছা নেক্সট ক্লাসে আরো বেশি ক্লিয়ার হবে
আচ্ছা বুঝছি অসুবিধা নেই তুমি CR7 সাপোর্টার আর কি সমস্যা নেই নেক্সট ক্লাসে ক্লিয়ার হবে কালকে না পরশু দিন তোমাদের সাথে ক্লাস আছে না ওই দিন একদম ক্লিয়ার হয়ে যাবে তখন সহজ থাকবে হ্যাঁ রেকর্ডিং দিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে এতটুকুই থাকো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে বাকি পার্ট করে ফেলবো হ্যাঁ সারফান বেশি হবে আচ্ছা ওকে আল্লাহ হাফেজ আর অ্যাটেন্ডেন্স কি দিছো ওকে আল্লাহ হাফেজ